সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন। রাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে এ তথ্য জানান। কোনো ধরনের মিথ্যা তথ্যে বিশ্বাস না করে উসমান হাদির সুস্থতায় দেশবাসীর দোয়া চেয়েছে পরিবার। হাদির চিকিৎসায় সরকারি পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এদিকে সন্ধ্যায় এক ভিডিও বার্তায় ডাক্তার আব্দুল আহাদ জানান, উসমান হাদির চিকিৎসা সিঙ্গাপুরে চলমান থাকবে। এ সময় তিনি উসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব বিশ্বাস না করার অনুরোধ করেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শেষ কর্মদিবস আজ। শেষ দিনে প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে। সুপ্রিম কোর্ট প্রশাসনিক বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল 10:30টায় আপিল বিভাগের 1 নম্বর এজলাসে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হবে। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গত বছরের 11 আগস্ট দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সৈয়দ রেফাত আহমেদ। নিয়ম অনুযায়ী আগামী 27 ডিসেম্বর তিনি অবসরে যাবেন। তবে সাপ্তাহিক ছুটি ও শীতকালীন অবকাশের কারণে আজই তার শেষ কর্মদিবস। 1 বছর 3 মাসের দায়িত্বে বেশ কিছু নজির স্থাপন করেছেন তিনি। পৃথক সচিবালয়, বিচারপতি নিয়োগ কমিটি ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন প্রধান বিচারপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। তফসিল ঘোষণার পর থেকে কুমিল্লা জেলায় বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মোট 24টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলার 11টি সংসদীয় আসনের মধ্যে 10টি আসনে ইতিমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে কুমিল্লা 11 আসন থেকে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। মনোনয়নপত্র যাচাই বাছাই ও প্রত্যাহার প্রক্রিয়া শেষ হলে চূড়ান্তভাবে কোন দল থেকে কোন আসনে কে প্রার্থী হচ্ছেন তা স্পষ্ট হবে। কুষ্টিয়া 2 আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজার পাবনার ওয়াজ মাহফিলে দোকান বসানো নিয়ে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। পাবনা শহরের দারুল আমান ট্রাস্ট এলাকায় গতরাতে ওয়াজ মাহফিলে দোকান বসানোকে কেন্দ্র করে সুজন মোল্লা নামে এক যুবককে আরেক যুবক ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুজন মোল্লাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহান ইসলাম নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে মাদকের সাথে অবাধে আসছে অস্ত্র। নির্বাচনকে সামনে রেখে এইসব অস্ত্র ছড়িয়ে পড়ছে জেলার প্রত্যন্ত অঞ্চলে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। গত 1 মাসে অস্ত্রধারীদের গুলিতে 3 জন নিহত ও আহত হয় বেশ কয়েকজন। তবে জেলা প্রশাসক বলছে, সীমান্ত দিয়ে যাতে কোনো অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর, আখাউড়া ও কসবা এই 3 উপজেলায় রয়েছে 73 কিলোমিটার সীমান্ত। বিশাল এই সীমান্তে বিজেপির চোখ ফাঁকি দিয়ে দেশে ঢুকছে অস্ত্র ও বিভিন্ন মাদক। স্থানীয়দের দাবি, কসবার মাদলা, পুটিয়া, খাদলা, গোরাঙ্গলা দিয়ে মাদকের পাশাপাশি বিজিবি সহ সংশ্লিষ্টদের চোখ ফাঁকি দিয়ে অবাধে আসছে অস্ত্র। আর এসব অস্ত্র চলে যাচ্ছে সন্ত্রাসীদের হাতে, ঝরছে প্রাণ। 27 নভেম্বর শহরের কান্দিপাড়া এলাকায় ছাত্রদল কর্মী সাদ্দাম হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে 1 নভেম্বর প্রতিপক্ষের গুলিতে নবীনগরে 2 জন নিহত হয়। 24 অক্টোবর নবীনগরে বিএনপি নেতা মফিজুর রহমানকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। 30 নভেম্বর বানসারামপুরে সাবেক ইউপি সদস্য আবু মুসাকে গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা। 12 ডিসেম্বর নবীনগরে 2 পক্ষের প্রকাশ্যে গোলাগুলিতে একজন গুরুতর আহত হন। দিলীপে এইভাবে গুলি করে এবং জবাই করে আমার ছেলের হত্যা করছে। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় অস্ত্রের ঝঞ্ঝানি খুব প্রকট আকারে ধারণ করছে। কোর্ট রোডের মতো একটা শান্তশিষ্ট এলাকার মধ্যে এখানে একটা ওপেন ফায়ারিং হয়ে গেল। আমরা অনুভব করতে পারিনি যে কাকে উদ্দেশ্য করে এই ঘটনাটুকু করলো। সীমান্তে কঠোর নজরদারির কথা জানায় বিজিবি, আর স্থানীয় প্রশাসন বলছে চিরুনি অভিযানের কথা। অস্ত্রের ব্যাপারে যেন কোনোভাবে অস্ত্র বাংলাদেশে প্রবেশ করতে না পারে এবং দেশের স্থিতিশীল অবস্থাটাকে যেন ক্ষতি করতে না পারে, সে ব্যাপারে আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা আছে এবং আমাদের টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সন্ত্রাসীদের তালিকা অবশ্য প্রস্তুত করা আছে,
এসপি অফিসে আমাদের এই তালিকাগুলো প্রস্তুত করা আছে, চাঁদাবাজদের তালিকা, সন্ত্রাসীদের তালিকা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান জরুরি বলে মনে করছেন জেলাবাসী। এনটিভি নিউজ ডেস্ক। উত্তরাঞ্চলে দ্রুত তাপমাত্রা ওঠানামা করছে। রাতে ও সকালে তীব্র শীত অনুভূত হলেও সকাল ৯টার পর সূর্য উঠলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে দিনাজপুরে আজ তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীত থাকলেও সকালে সূর্য ওঠার পর কিছুটা স্বস্তি মেলে জনজীবনে। ডিসেম্বরের শেষে শীতের তীব্রতা আরও বাড়বে। হিমালয়ের খুব কাছে অবস্থান হওয়ায় পঞ্চগড় ও দিনাজপুরে সবসময় শীতের তীব্রতা বেশি থাকে। এবারও একই অবস্থা বিরাজ করছে। কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ। বেনাপোল বন্দর দিয়ে রেলপথে পণ্য আমদানিতে নজিরবিহীন ধস নেমেছে। এতে পুরোপুরি বন্ধ হয়ে গেছে রেলপথে বিভিন্ন পণ্যের আমদানি। রেলওয়ে সূত্র জানায়, 2024-25 অর্থ বছরের নভেম্বর পর্যন্ত এই বন্দর দিয়ে রেলপথে ৮,৩০০ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে। গত 5 আগস্টের পর রেলপথে কোনো বাণিজ্যিক পণ্য আমদানি হয়নি। ব্যবসায়ীরা বলছেন, ধসের প্রধান কারণ ভারতীয় রেলওয়ের রেক সংকট, বেনাপোল রেল স্টেশনের দুর্বল অবকাঠামো, আধুনিক যন্ত্রপাতির অভাব, শ্রমিক সংকট এবং কাস্টমস, রেলওয়ে ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি। রেলপথ চালু হলে কম খরচে পণ্য আমদানি করা সম্ভব হবে বলে জানান কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বিদায়ী সংবর্ধনা শেষে বক্তব্য রাখছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। বাংলাদেশের অনেক সংস্কারের পথিকৃৎ হিসাবে উনি আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন। উনি আমাদের সামনে অনেক দিন বেঁচে থাকবেন। আমরা অনেক দিন করে ওনাকে স্মরণ করব। আমাদের শ্রদ্ধায়, ভালোবাসায়, সংকটে সৈয়দ রেফাত আহমেদের উপস্থিতি আমাদের মধ্যে থাকবে, এটাই বলেছি আমরা। জি, এটা বলেছি। বাংলাদেশে যত অবিচার হয়েছে, বিচারের মহাসড়ক থেকে বা বিচারের রেল লাইন থেকে মানুষ ছিটকে পড়েছিল। উনি আসার পরে গত 16 মাসে সেই মহাসড়কে আমাদেরকে তুলে দিয়েছেন। আমরা সেই পথ ধরে হাঁটতে চাই, স্বাদ নিতে চাই। আমরা আশা করি এই পথ ধরে আমরা হাঁটতে পারবো। এটা বলেছি যে ওনার সংস্কারের মধ্যে যেটা এসেছে, একটা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা হয়েছে, এখানে কমার্শিয়াল কোর্ট করা হয়েছে, এখানে বিচারকদের আর্থিক এবং অন্যান্য সুবিধার দিকে নজর দেওয়া হয়েছে। আমরা এই কথাগুলোই বলেছি। এইটা মাজদার হোসেন মামলায় বিচার বিভাগের নিয়োগ প্রক্রিয়ায় যে স্বচ্ছতার প্রয়োজন, সেই স্বচ্ছতাগুলো একটা প্রক্রিয়ার মাধ্যমে, একটা কমিটির মাধ্যমে নিরপেক্ষভাবে করার চেষ্টা করা হয়েছে। আমরা একটা মহাযাত্রায় শুরু করেছি, এটাই বলতে চেয়েছি। একটা লাইনে যদি আপনি ডক্টর সৈয়দ রেফাত আহমেদকে মূল্যায়ন করতে চান, তাহলে ওনাকে ইতিহাস কিসে মনে রাখবেন বিচারকদের? ইতিহাস ওনাকে বাংলাদেশের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে প্রমিথিউস হিসেবে রাখবে। স্যার, অনেক আইনজীবী এর আগেও আমরা দেখেছি বলেছেন, এরকম অভিযোগ আছে যে অ্যাপিলেট ডিভিশনে মামলা নিষ্পত্তি বা মামলা পরিচালনায় খুব ধীরগতি ছিল ওনার সময়। এই বিষয়টার সাথে আপনি আপনার অবজারভেশন? কোয়ালিটি জাজমেন্ট এসেছে ওনার সময়। কোয়ালিটি জাজমেন্ট, লয়ারদের আর্গুমেন্ট করার ক্ষেত্রে যে ডিসস্যাটিসফ্যাকশন থাকতো, যে আমি আমার মামলা বলতে পারতাম না, জাস্ট ধরলাম আর শেষ ভরসাস্থল যেখানে একটা মামলা ধরলাম, কয়েক সেকেন্ডে বের করে দিলাম, এই সংস্কৃতি থেকে উনি বের করে এনেছেন। প্রধান বিচারপতির এন্টার বক্তব্যর মোদ্দা কথা হলো, গণতন্ত্র আমাদের অন্যতম লক্ষ্য। ওনার বক্তব্যের অন্যতম মূল মোদ্দা কথা হলো, এই সংবিধান
আমাদের মূল ভিত্তি। এই সংবিধানকে কেন্দ্র করেই আমাদের এগিয়ে যেতে হবে। এই সংবিধানকে কেন্দ্র করেই আমরা আমাদের মূল্যায়ন করব, সংযোজন, বিয়োজন, সংশোধন এই সংবিধানকে আবদ্ধ করেই। দর্শক এতক্ষণ দেখছিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের বক্তব্যের অংশবিশেষ। বর্ণাঢ্য আয়োজনে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়েছে 3 দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। সকালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গণে অধ্যক্ষ কর্নেল আবু নাসের তালুকদারের সভাপতিত্বে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। প্রধান অতিথি ছিলেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সেনাবাহিনীর 81 পদাতিক ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইন্তেখাব হায়দার খান। উৎসবে অংশ নিচ্ছে দেশের শতাধিক স্কুলের সাংস্কৃতিক দল। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, বেগম জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। বিএনপি প্রধানের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে দুপুরে এভারকেয়ার হাসপাতালের বাইরে ব্রিফিংয়ে এই কথা জানান ডক্টর জাহিদ। তিনি জানান, মেডিকেল বোর্ড আশাবাদী বেগম জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। গত 23শে নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। অবস্থার অবনতি হওয়ার পরে তাকে ক্রিটিক্যাল ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে রেখেই তার চিকিৎসা চলছে। পুত্রবধূ ডক্টর জুবাইদুর রহমান সার্বক্ষণিক চিকিৎসা তদারকি করছেন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। সেজন্যই চিকিৎসক সহ ওনার সাথে সম্পৃক্ত সবাই আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। ওনার অবস্থা স্থিতিশীল আছে এটা বলতে পারে। 2024 সালে কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশি হাফেজ নাসরুল্লাহ আনাস। এই সাফল্যের পেছনে রয়েছে এনটিভির জনপ্রিয় আয়োজন পিএইচপি কোরআনের আলো। সেখান থেকেই শুরু হয়েছিল তার সাফল্যের পথচলা। বিশ্বসেরার অর্জন নিয়ে আজ আবারও আনাস ফিরলেন এনটিভিতে। তাকে বরণ করে নিলেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। নাহিদ প্রিন্সের রিপোর্ট। এনটিভির জনপ্রিয় আয়োজন পিএইচপি কোরআনের আলো, যেখানে প্রতিযোগিতা হয় যোগ্যতার আর জন্ম নেয় আন্তর্জাতিক মানের হাফেজ। 2022 সালের এই মঞ্চ থেকেই শুরু হয়েছিল নাসরুল্লাহ আনাসের যাত্রা। সেই যাত্রায় একসময় তাকে পৌঁছে দেয় বিশ্ব দরবারে। 2024 সালের কুয়েতে অনুষ্ঠিত 13তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের 74টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশি হাফেজ নাসরুল্লাহ আনাস। নিখুঁত তিলাওয়াত, শুদ্ধ উচ্চারণ আর হৃদয় ছুঁয়ে যাওয়া কণ্ঠ যা মুগ্ধ করেছে বিচারকদের। সেই সাফল্যের পর আবারও ফিরে আসা, শুরুটা যেখানে হয়েছিল সেই এনটিভিতে। এই পিএইচপি কোরআন কম্পিটিশন দিয়ে আমার এই কোরআনের যাত্রা শুরু হয়েছিল এবং এখান থেকে আমি উৎসাহটা পেয়েছিলাম। এবং বেশিরভাগ যারা আন্তর্জাতিক কম্পিটিশনে ভালো কিছু করে প্রত্যেকের পিছনের এই অর্জনটাই থাকে আর কি। তো আলহামদুলিল্লাহ যেই শুরু থেকে যে চ্যানেলে আমি ভালো কিছু করেছি তারা আজকে আমাকে এই অনুষ্ঠানে আমাকে নিয়ে এসেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং চাইবো যেন তারা যেন সারা জীবন এবং আমাদের মতো আন্তর্জাতিক বা কোরআনের হাফেজদের সাথে সারা জীবন থাকে। এনটিভির প্রধান কার্যালয়ে আসলে ফুল দিয়ে তাকে বরণ করে নেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। পিএইচপি ফ্যামিলিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং এনটিভির পরিচালক এবং এনটিভির অফিস, এনটিভির কার্যালয়কে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই, তারা আমাকে এটুকু সম্মান দিয়েছেন। বাংলাদেশের যে প্রতিযোগীরা আন্তর্জাতিক কম্পিটিশন যায়
মানে অন্য দেশের বিচারকরা বা যারা বিচারক প্যানেলে থাকে সবাই মোটামুটি একটা ভালো একটা ধারণা থাকে না বাংলাদেশের প্রতিযোগী আসছে। যখন ওরা স্টেজে তেলাওয়াত করে তখনও তারা মানে খুব অন্যদের তেলাওয়াত শোনার সময় যেরকম একটা বান করে বসে থাকতো, বা যখন বাংলাদেশের প্রতিযোগীরা যায় তখন তারা সবাই একটু মানে ভালো করে হয়ে থাকে, মনোযোগী হয়ে থাকে না বাংলাদেশের প্রতিযোগী। আনাসের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার লোপাড়া গ্রামে। তিনি পড়াশোনা করছেন রাজধানীর মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। এতে ব্যাংকের সামনে পার্কিং করে রাখা 3টি মোটরসাইকেল পুড়ে যায়। সদর উপজেলার সরস্বতী বাজারে এই নাশকতা হয়। ফায়ার সার্ভিস জানায়, গতরাত 3:40 দিকে গ্রামীণ ব্যাংকের নিচতলার সিঁড়ি কক্ষের কলাপসিবল গেটের ভেতরে আগুন দেয় দুর্বৃত্তরা। নিরাপত্তা প্রহরী চিৎকার শুরু করলে দ্রুত উপরে থাকা লোকজন নিচে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সিঁড়ি কক্ষে থাকা 3টি মোটরসাইকেল ও 2টি বসার বেঞ্চ পুড়ে গেছে। ফেনী মডেল থানা পুলিশ জানায়, খবর পেয়ে তাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেছে। বঙ্গোপসাগরে পৃথক 2টি অভিযান চালিয়ে নিষিদ্ধ 3টি আর্টিসানাল ট্রলিং বোট, 30টি ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ সহ 53 জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কোস্টগার্ডের টহল টিম কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের অদূরে খাটখালী নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোটে তল্লাশি করে 5টি নিষিদ্ধ ট্রলিং জাল ও 2500 কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ সহ 16 জন জেলেকে আটক করা হয়। অপরদিকে বুধবার মধ্যরাতে সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন উত্তর পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে 2টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দ করা বোটে তল্লাশি করে প্রায় 6,28,00,000 টাকা মূল্যের 25টি নিষিদ্ধ ট্রলিং জাল ও 3000 কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ সহ 37 জন জেলেকে আটক করা হয়। শীতের প্রকোপে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে ঠান্ডাজনিত রোগব্যাধি। হাসপাতালে আসন সংকট ও রোগীদের চাপে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভিড় করছে অসংখ্য রোগী। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি। ইনডোরের পাশাপাশি আউটডোরেও চলছে চিকিৎসা। আসন সংকটে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া আক্রান্তদের রোগীদের অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালের মেঝেতে। প্রতিদিন বহির্বিভাগে 2 থেকে 2,500 রোগী চিকিৎসা নিচ্ছে। হাসপাতালে ভর্তি হচ্ছে প্রায় অর্ধশত রোগী। বাচ্চা ডায়রিয়া, এখন শীত নাই তো বাচ্চা অসুস্থ, তার কারণে আমরা নিচে হইব। আইসা কেন বেড পাই না, শীতের মধ্যে ফ্লোরে থাকতেছি। অনেক সমস্যা হচ্ছে, আমার ওয়াইফের ঠান্ডা হয়ে গেছে, আমারও ঠান্ডা হয়ে গেছে। আজকে 2 দিন হলো শীত পাইতেছি না, বাইরে শুয়ে রয়েছি বাচ্চা নিয়ে। বাইরে খুব অবস্থা খারাপ বাচ্চার। প্রায় 16 মাস দায়িত্ব পালন শেষে আগামী 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। জুলাই অভ্যুত্থানের পরবর্তী একটি কঠিন সময়ে দায়িত্ব নেন তিনি। তার সময়কালে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, বিচার বিভাগের পৃথকীকরণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। শেষ কর্মদিবসে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিচার বিভাগকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এজন্য বিচারপতি ও বিচার বিভাগের সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিস্তারিত দেখুন সালাউদ্দিন কাদারের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থান দেশের রাজনীতির গতিপথ বদলে দেওয়ার এক ঐতিহাসিক সময় হিসাবে বিবেচনা করা হয়। এর আগে বিচার বিভাগের প্রকৃত অর্থে কোনো স্বাধীনতা ছিল না। দেশের গুরুত্বপূর্ণ এই বিভাগটিকে নিজেদের স্বার্থে কুক্ষিগত করে রেখেছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার। তবে 5 আগস্টের পট পরিবর্তনের পর রাষ্ট্রের বিভিন্ন স্তরের মতো বিচার বিভাগেও পরিবর্তনের ছোঁয়া আসে 25তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের হাত ধরে। আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ 16 মাস দায়িত্ব পালনকালে তিনি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সহ বিচার বিভাগকে পূর্ণাঙ্গ স্বাধীন করতে বেশ কিছু পদক্ষেপ নিতে সক্ষম হন। আগামী 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রোববার থেকে শুরু হচ্ছে সর্বোচ্চ আদালতের শীতকালীন ছুটি। তাই তার শেষ কর্মদিবসে এজলাস কক্ষেই তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। উনি বিচার বিভাগে দায়িত্ব নেওয়ার পর যে সমস্ত ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছেন এবং বাংলাদেশের অনেক সংস্কারের পথিকৃৎ হিসাবে উনি আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন। উনি আমাদের সামনে অনেক দিন বেঁচে থাকবেন।
আমরা অনেক দিন করে ওনাকে স্মরণ করব। আমাদের শ্রদ্ধায়, ভালোবাসায়, সংকটে সৈয়দ রেফাত আহমেদের উপস্থিতি আমাদের মধ্যে থাকবে। বিচারের মহাসড়ক থেকে বা বিচারের রেল লাইন থেকে মানুষ ছিটকে পড়েছিল। উনি আসার পরে গত 16 মাসে সেই মহাসড়কে আমাদেরকে তুলে দিয়েছেন। আমরা সেই পথ ধরে হাঁটতে চাই। বিদায়ী সংবর্ধনায় প্রধান বিচারপতি প্রায় 35 মিনিট বক্তব্য রাখেন। এতে উঠে আসে জুলাই গণঅভ্যুত্থান, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিষয়। বিচার বিভাগকে শক্তিশালী করতে এবং বিচার প্রার্থীদের ন্যায় বিচার পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধান বিচারপতি। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় ঘেরাও করাকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতীয় আধিপত্য বিরোধী জুলাই 36 মঞ্চের ব্যানারে আন্দোলনকারীরা দুপুরে নগরীর ভদ্রা মোড় থেকে পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনার অফিস ঘেরাও করে। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দিলে আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও তাদের বিদেশি প্রভু যারা নির্বাচন চায় না, তারা চট্টগ্রাম সহ সারা দেশে জনমনে ভীতি সঞ্চার করতে কাজ করছে মন্তব্য করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেছেন, পুলিশ যে কোনো উপায়ে তা প্রতিরোধ করবে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সাধারণ ভোটার, নারী ও সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি করে নির্বাচনের সর্বোচ্চ ভোটের উপস্থিতি নিশ্চিত করবে পুলিশ। সিএমপি কমিশনার বলেন, চট্টগ্রামের থানা থেকে লুট হওয়া অস্ত্র দুর্গম এলাকায় পৌঁছে গেছে। 20% অস্ত্র উদ্ধার হয়নি, যা বড় চ্যালেঞ্জ। মতবিনিময় সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মূল হামলাকারী গ্রেফতার না হলে অন্তর্বর্তী সরকারের সম্মানজনক বিদায় হবে না বলে হুঁশিয়ারি করেছে হাদির পরিবার। বিকেলে হাদির প্রাক্তন বিদ্যাপীঠ ঝালকাঠির নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তারা এই হুঁশিয়ারি দেন। এ সময় হাদির বোন মাসুমা সুলতানা বিন হাদি, ভগ্নিপতি আমির হোসেন, এনসিপি জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মুফতি মাসুম বিল্লাহ সহ অন্যরা উপস্থিত ছিলেন। হাদির বোন বলেন, হাদি শুধু ভারতের শত্রু নয়, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং যারা লুটের রাজনীতি করে তাদেরও শত্রু। তিনি বলেন, শুধু ওসমান হাদির মাথায় গুলি লাগেনি, সমগ্র বাংলাদেশের মাথা আজ গুলিবিদ্ধ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চলবে বলে হুঁশিয়ারি করে হাদির পরিবার। বঙ্গোপসাগরে পৃথক 2টি অভিযান চালিয়ে নিষিদ্ধ 3টি আর্টিসানাল ট্রলিং বোট, 30টি ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ সহ 53 জেলেকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কোস্টগার্ডের টহল টিম কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের অদূরে খাটখালি নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোটে তল্লাশি করে 5টি নিষিদ্ধ ট্রলিং জাল ও 2500 কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ 16 জন জেলেকে আটক করা হয়। অপরদিকে বুধবার মধ্যরাতে সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন উত্তর পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে 2টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দ করা বোটে তল্লাশি করে প্রায় 6 কোটি 28 লাখ টাকা মূল্যের 25টি নিষিদ্ধ ট্রলিং জাল ও 3000 কেজি বিভিন্ন সামুদ্রিক মাছসহ 37 জন জেলেকে আটক করা হয়। শীতের প্রকোপে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি। হাসপাতালে আসন সংকট ও রোগীদের চাপে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভিড় করছে অসংখ্য রোগী। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। ইনডোরের পাশাপাশি আউটডোরেও চলছে চিকিৎসা। আসন সংকটে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া আক্রান্তের রোগীদের অনেককে চিকিৎসা দেয়া হচ্ছে হাসপাতালের মেঝেতে। প্রতিদিন বহির্বিভাগে 2 থেকে 2500 রোগী চিকিৎসা নিচ্ছে। হাসপাতালে ভর্তি হচ্ছে প্রায় অর্ধশত রোগী। মুন্সিগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিরাজদিখান উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বেনাপোল বন্দর দিয়ে রেলপথে পণ্য আমদানিতে নজিরবিহীন ধস নেমেছে। এতে পুরোপুরি বন্ধ হয়ে গেছে রেলপথে বিভিন্ন পণ্যের আমদানি। রেলওয়ে সূত্র জানায় ২০২৪-২৫ অর্থ বছরের নভেম্বর পর্যন্ত এই বন্দর দিয়ে রেলপথে ৮,৩০০ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে। গত ৫ আগস্টের পর রেলপথে কোনো বাণিজ্যিক পণ্য আমদানি হয়নি। ব্যবসায়ীরা বলছেন ধসের প্রধান কারণ বেনাপোল রেল স্টেশনের দুর্বল অবকাঠামো, আধুনিক যন্ত্রপাতির অভাব, শ্রমিক সংকট এবং কাস্টমস, রেলওয়ে ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি। রেলপথ চালু হলে কম খরচে পণ্য আমদানি করা সম্ভব বলে জানান কর্তৃপক্ষ। জাতীয় নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে চলছে ব্যাপক তল্লাশি। বিজিবি তল্লাশি চালাচ্ছে। দুপুরে বিজিবি পাঞ্চুরি জোনের বাবুরাপাড়া এলাকায় একটি মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম। তিনি জানান, নির্বাচনের সময় সহিংস ঘটনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর যে নজরদারি চলছে তার অংশ হিসেবে খাগড়াছড়িতেও বিজিবি সক্রিয় রয়েছে। প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশের সাথে সমন্বয় করে যৌথভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন পরিশোধ না করে বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যাত্রীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার রপ্তানিমুখী সোয়েটার কারখানা কোরেস বাংলাদেশ পিএলসির কয়েকশো শ্রমিক রাস্তায় নেমে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে এই অবরোধ করেন। পরে হাইওয়ে পুলিশের মধ্যস্থতায় দুপুর ২টায় অবরোধ তুলে নেয় শ্রমিকরা। খুলনায় অনুষ্ঠিত হয়েছে জলবায়ু পরিবর্তন মেলা। জেলার দাকোপ উপজেলা মাঠে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন এই মেলার আয়োজন করে। সকালে র্যালি এবং বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন মিঠু। বক্তব্য রাখেন বিসিসিপির পরিচালক মোহাম্মদ শাহজাহান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বোরহান উদ্দিন মিঠু। কথা বলবো যতটুকু সম্ভব। সারা দেশে ১৬ ডিসেম্বর হানাদার মুক্ত হলেও নওগাঁ জেলা মুক্ত হয় আজকের দিনে। ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধারা নওগাঁ শহরে প্রবেশ করেন। তৎকালীন হাবিব ব্যাংকের ২ জন পাঞ্জাবি গার্ডকে হত্যা করে নওগাঁয় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করে মুক্তিযোদ্ধারা। এ সময় শহরের দোগাছি নামক স্থানে একটি মাইন বিস্ফোরণে ১৪ জন পাক সেনা মারা যায়। মুক্ত হয় নওগাঁ। উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের জামিন হওয়ায় প্রধান বিচারপতির কাছে উদ্বেগ জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন আইন উপদেষ্টা এবং উদ্বেগ প্রকাশ করেন তিনি। ভয়ঙ্কর ব্যক্তি যিনি জামিনে পেয়ে জুলাই গণ অভ্যুত্থানের যারা নায়ক আছে তাদের উপর হামলা করতে পারেন, এই ধরনের জামিন যখন হয় তখন আমরা প্রচণ্ড শঙ্কিত, আতঙ্কিত। আমাকে পটেনশিয়ালি খুন করতে পারে এমন একজনকে যদি কোনো বিচারক জামিন দেন, তাহলে এই খুনের দায় দায়িত্ব ওনার উপর পড়ে কিনা সেটা ওনাদেরকে বিবেচনা করা উচিত। কে পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন এটা হচ্ছে সরকারের নীতি নির্ধারণের বিষয়। এই নীতি নির্ধারণের বিষয়ে এককভাবে কোনো কিছু বলার এখতিয়ার আমার নাই। ৩-৪ দিনের মধ্যে জানতে পারবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য খাস দিলে দোয়া চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এমন দোয়া কামনা করেন। আগামীকাল জুম্মার নামাজের পরেও ওসমান হাদির জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আপনারা খাস দিলে দোয়া করবেন এবং অন্যান্য ধর্মাবলম্বীও যারা আছে তাদেরও বলবেন এর জন্য দোয়া করার জন্য। আমাদের দোয়াই এখন তার জন্য সবচেয়ে বেশি দরকার। বিশেষ কোনো বিমানে নয়, বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটেই দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৫ ডিসেম্বর বেলা ১১:৫৫ বিমানটি দেশের মাটি স্পর্শ করবে। তারেক রহমান সরাসরি যাবেন এভারকেয়ার হাসপাতালে মায়ের কাছে। বিমানবন্দর পরিদর্শন শেষে এসব কথা জানিয়েছেন তারেক রহমানকে বরণে গঠিত অভ্যর্থনা কমিটির সদস্যরা। এদিকে বিএনপি মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় করেছেন দলটির শীর্ষ নেতারা। ইফতেখার রেজার রিপোর্ট।
দীর্ঘ প্রায় 18 বছরের নির্বাসিত জীবন শেষে 25 ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে গঠিত অভ্যর্থনা কমিটির সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন, কথা বলেন সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সাথে। পরে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন তারা। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে, 12টাই বলতে পারি। আর নিরাপত্তার বিষয়টি আলাদাভাবে সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে, সব বিভাগীয় প্রধানদের সাথে আমাদের নিরাপত্তা টিমের যিনি প্রধান এবং অন্যান্য সদস্য আছেন তারা সমন্বয় করছেন বেশ কয়েকদিন থেকে। ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। বিমানবন্দর থেকে এভার কেয়ার হাসপাতালে যাওয়ার বিষয়টিও নির্বিঘ্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর অবতরণের পর জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য পূর্বাচল সহ কয়েকটি স্থান নিয়ে ভাবা হচ্ছে। এদিকে আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত 100 জন প্রার্থীর সাথে চেয়ারপারসন কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো মতবিনিময় করে দলের হাইকমান্ড। সর্বকাল একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে, এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া, আমাদের কি করণীয় আছে, আমরা কি করব, কিভাবে নির্বাচনে নামতে হবে সেই জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে এবং আশা করি যে আমরা যে প্রস্তুতি নিয়েছি সেই প্রস্তুতি নিয়ে মানুষের কাছে যেতে পারবো এবং মানুষকে যা চায়, এই যে 70 বছর পরে মানুষের মনে যেটা চাওয়ার ইচ্ছা এসেছে সেটাকে পূরণ করতে পারবো। এখনও 28টি আসনে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকদের প্রার্থী চূড়ান্ত হয়নি। শরিকদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিএনপি নেতারা। আগামীকাল বা পরশুর মধ্যে শ্রমিকদেরকে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো, সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। তবে দিনব্যাপী কর্মশালায় যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদেরও দেখা যায় গুলশান কার্যালয়ে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের আমলে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে 26 জনকে গুম নির্যাতনের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার সহযোগী তারিক আহমেদ সিদ্দিক ও 11 সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল 2। জানাচ্ছেন তামজিদ সুমন। বৃহস্পতিবার সকালে বন্দী আসামিদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে আওয়ামী লীগের আমলে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে 26 জনকে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারেক আহমেদ সিদ্দিক ও 11 সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলা ট্রাইব্যুনাল চার্জ গঠনের আদেশ দিয়েছেন। 5টি চার্জ গঠন করা হয়েছে আসামিদের বিরুদ্ধে। গুমের যে বিচার, এই বিচারিক প্রক্রিয়াতেই এই চার্জগুলো গঠন করা হয়েছে এবং এখানে মোট 13 জন আসামির বিরুদ্ধে আজকে আদালত চার্জ গঠন করেছেন এবং আগামী 19 তারিখে সাক্ষ্য গ্রহণ এবং ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের বিচার শুরু হতে যাচ্ছে। 3 জন আসামির আইনজীবী এজলাসে আসামিদের পক্ষে বক্তব্যে বলেন, নির্যাতনের বিষয়ে তাদের সংশ্লিষ্টতা ছিল না, তারা নিজেদের নির্দোষ দাবি করেন। যে সকল চার্জ গঠন করা হয়েছে এই অভিযুক্ত 3 জন আসামির বিরুদ্ধে, তারা এই আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগ ডিনাই করেছেন এবং নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেছেন। তার জবাব ছাত্রলীগ তারাই। এদিন জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল 2। শুনানি শেষে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টের আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অস্ত্র হাতে মাঠে গুলি ছুড়তে দেখা গেছে। আসামিরা প্রত্যেকেই পলাতক আছেন, এই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য। ন্যায় বিচার তাদের এই পলায়নের জন্য বসে থাকবে না, তখন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এই আসামিদেরকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হবে যদি তারা হাজির না হন এবং এরপরে আইনসম্মত প্রক্রিয়ায় এই বিচারটি সামনে অগ্রসর হবে। র্যাবের টিএফআই সেলে গুম, অপহরণ ও নির্যাতনের আরও মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে বিচার শুরুর বিষয়ে 21 ডিসেম্বর আদেশের দিন ধার্য রয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।
জুলাই হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড আসাদুজ্জামান খান কামাল তার স্ত্রী ও 2 সন্তানের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায় চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। দুদকের ঢাকা 1 সমন্বিত জেলা কার্যালয়ের 2024 সালের 9 অক্টোবর এই মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার দায়িত্বকালীন সময়ে অসাধু উপায় ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় 22 কোটি 58 লাখ টাকা মূল্যের সম্পদ অর্জন করেন ও দখলে রাখেন। এছাড়া তদন্তে দেখা যায় কামাল নিজের নামে পরিচালিত 9টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট 87 কোটি 46 লাখ 26,933 টাকা লেনদেন করেছেন। এসব অর্থ মানি লন্ডারিং এর মাধ্যমে পাচার করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। মুদাসির খান ওরফে জ্যোতি পিতা আসাদুজ্জামান খান, শাফিয়া তাসনিম খান পিতা আসাদুজ্জামান খান, এই তদন্তে আগত 3 জন আসামি তাদেরও এই অপরাধলব্ধ অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরে সহায়তার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের সকলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছে সরকার। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকাস্থ দূতাবাসগুলোর প্রায় 40 কূটনীতিককে ডেকে আসন্ন নির্বাচনের সার্বিক বিষয়ে অবহিত করেছেন পররাষ্ট্র সচিব। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবে বাংলাদেশ। নিজ দেশ থেকে কূটনীতিকদের নির্বাচন পর্যবেক্ষক প্রেরণের জন্য আহ্বান জানিয়েছে পররাষ্ট্র সচিব। চলতি বছর শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $35 বিলিয়ন নিয়ে যাবার লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তবে এই লক্ষ্য পূরণে বিশ্ব ব্যাংক বা IMF এর কাছ থেকে কোনো অর্থ সহায়তা নেওয়া হবে না বলেও জানান তিনি। রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত দেশের ব্যাংকিং খাতের সংস্কার এবং চ্যালেঞ্জ উত্তরণে করণীয় নিয়ে সেমিনারে এসব কথা বলেন তিনি। গভর্নর বলেন, দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা গেলেও ব্যাংকিং খাতে এখনও পুরোপুরি আস্থা ফিরে আসেনি। এজন্য গ্রাহকদের আস্থা ফেরাতে ব্যাংকগুলোকে কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। এছাড়া ব্যাংক খাতের সুশাসনের ক্ষেত্রে যারা প্রভাব বিস্তার করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবারও হুঁশিয়ারি দেন গভর্নর। খুব শীঘ্রই সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেয়া হবে বলেও জানান গভর্নর। ওভারঅল ব্যালেন্সে আমাদের বিশাল পজিটিভ নাম্বার আছে। আমাদের রিজার্ভ গত বছর 8 বিলিয়নের উপর বেড়েছে, এই বছর অলরেডি 1.5 বিলিয়ন 2 বিলিয়নের মতো বেড়ে গেছে, আরও বাড়বে। আমাদের রিজার্ভ আমাদেরই বাড়াতে হবে। ধার করে IMF এর থেকে অর্থ নিয়ে, বিশ্বব্যাংকের অর্থ নিয়ে আমাদের রিজার্ভ বাড়ানো সম্ভব নয়, উচিত নয়। আমাদের লক্ষ্য হচ্ছে 34 থেকে 35 বিলিয়ন নিয়ে যাওয়া এই বছরের শেষ টাকা রিজার্ভকে।